মনে করো তুমি একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, কিন্তু প্রশ্নপত্রে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা তুমি বুঝতেই পারছো না। তুমি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেছো, কিন্তু প্রশ্নপত্রের ভাষা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন কি করা যেতে পারে? একমাত্র ট্রান্সলেশন প্রক্রিয়া এই সমস্যার সমাধান করতে পারে। ট্রান্সলেটরের সাহায্যে ভাষার ডিকোডিং করে পরীক্ষা দেওয়া সম্ভব। কোষের অভ্যন্তরে তুমি এমন অনুরূপ ঘটনার কথা কল্পনা করো। মনে করো কোষের মধ্যে একটি নির্দিষ্ট তথ্য দ্বারা একটি নির্দিষ্ট কাজ ঘটবে, কিন্তু তথ্যটির ভাষা কোড করা রয়েছে। সেক্ষেত্রে সকল তথ্যকে বা ভাষাকে অনুবাদ করে তারপর কাজটি করা সম্ভব। তোমরা কি ধারণা করতে পারো আমি কোন প্রক্রিয়ার কথা বলছি? একদম ঠিক বলেছ, আমি ট্রান্সলেশন প্রক্রিয়ার কথাই বলছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আমি আছি ফৌজিয়া ফেরদৌস, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথম অধ্যায় হতে সেন্ট্রাল ডগমা এবং এর দ্বিতীয় ধাপ ট্রান্সলেশন প্রক্রিয়া। চলো তাহলে আমাদের আজকের শিক্ষণফল দেখে নেই। আজকের শিক্ষণফল সেন্ট্রাল ডগমা এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার ধাপসমূহ। জীবের বিভিন্ন বৈশিষ্ট্য এক বংশ থেকে পরবর্তী বংশে স্থানান্তরিত হয় এক ধরনের গোপন কোড বা সংকেতের মাধ্যমে। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে জীবের বৈশিষ্ট্য বহনকারী এই গোপন সংকেতকে কি বলে? একদম ঠিক বলেছ, জীবের বৈশিষ্ট্য বহনকারী এই কোডকে জেনেটিক কোড বলে। এই কোড কোষের কোথায় অবস্থান করে? এই কোড অবস্থান করে ডিএনএতে। ডিএনএতে বিদ্যমান 3টি নিউক্লিওটাইডের একটি বিশেষ বিন্যাসকে কোডন বলে, আর এই কোডন বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। কোষের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিএনএর কোড বা ভাষার ভিত্তিতে প্রোটিন সিনথেসিস করা। কিন্তু কিভাবে এই কোড পড়া যায় বা অনুবাদ করা যায়? কোন প্রক্রিয়ার দ্বারা ডিএনএর এই ভাষার অনুবাদ করা সম্ভব? তোমরা কি বলতে পারবে ডিএনএতে বিদ্যমান অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এর সজ্জা অনুসারে কিভাবে প্রোটিন সিনথেসিস ঘটে? হ্যাঁ শিক্ষার্থীরা, এই সকল প্রশ্নের উত্তর রয়েছে সেন্ট্রাল ডগমা অফ লাইফে। জিন হলো বংশগতির গাঠনিক ও কার্যগত একক। ডিএনএর যে নির্দিষ্ট অংশ প্রোটিন তৈরি করে, জীববিজ্ঞানের ভাষায় তাকে জিন বলে। কিন্তু জিন সরাসরি প্রোটিন বা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে পারে না। ডিএনএ হতে এমআরএনএ তৈরির মাধ্যমে জিনের ভাষা সংকেতের রূপ নেয়। অতঃপর এই সংকেত অনুবাদের মাধ্যমে প্রোটিন তৈরি হয়ে থাকে। প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার, আর এই অ্যামিনো অ্যাসিড দ্বারা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে জিনের বহিঃপ্রকাশ ঘটে। প্রকৃত কোষের জিনের ক্রিয়াকৌশল 3টি ধাপে সম্পন্ন হয়, যথা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদের প্রশ্ন করি রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কাকে বলে, আমি জানি এর উত্তর তোমাদের জানা আছে, কারণ তোমরা পূর্বের দুটি ভিডিও দেখেছো, সেখানে এই দুটি টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হ্যাঁ, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে দুটি ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন বলে। আর যে প্রক্রিয়ায় ডিএনএ হতে আরএনএ তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। তাহলে জিনের কার্যকারিতার সর্বশেষ ধাপ ট্রান্সলেশন কাকে বলে? ট্রান্সলেশন কথার বাংলা অর্থ অনুবাদকরণ বা অর্থকরণ। জীববিজ্ঞানের ভাষায়
এমআরএনএ হতে প্রোটিন তথা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির প্রক্রিয়াকেই ট্রান্সলেশন বলে। সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন উৎপন্ন হয়। কোষে জিনের কাজ অর্থাৎ জেনেটিক তথ্য প্রবাহের ক্ষেত্রে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই 3 ধাপগুলির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন এদের একটি থেকে অপরটির উৎপাদন, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ উৎপাদন, আরএনএ থেকে প্রোটিন উৎপাদন এবং প্রোটিন দ্বারা ডিএনএ, আরএনএ উভয়ের উৎপাদন নিয়ন্ত্রণ। ধাপগুলির এই ক্রম আবিষ্কার করা আণবিক জীববিজ্ঞানের একটি প্রধান মাইলফলক ছিল। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এই 3টি ধাপের মাধ্যমে জেনেটিক তথ্য প্রবাহের ঘটনাকে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বলে। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক সর্বপ্রথম 1958 সালে এই ধারণা প্রদান করেন, যা নেচার জার্নালে প্রকাশিত হয়। পরবর্তীতে এই কেন্দ্রীয় প্রত্যয়টিকে বিজ্ঞানী বেরি কমুনার চক্রাকার বা সাইক্লিক রূপ প্রদান করেন। ফ্রান্সিস ক্রিকের প্রস্তাবনা ছিল দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। এটি জেনেটিক তথ্য প্রবাহ সংক্রান্ত একটি ধারণা যার 2টি অংশ রয়েছে, যথা জেনেটিক তথ্য সরাসরি ডিএনএ থেকে প্রোটিনে স্থানান্তরিত হতে পারে না, বরং তথ্য ডিএনএ থেকে প্রথমে আরএনএতে যায় এবং পরবর্তীতে আরএনএ থেকে তথ্য প্রোটিনে প্রবাহিত হয়। তিনি আরো বলেন, জেনেটিক তথ্য প্রবাহ একমুখী, অর্থাৎ তথ্য কখনো উল্টো দিকে, যেমন প্রোটিন থেকে আরএনএতে কিংবা আরএনএ থেকে ডিএনএতে প্রবাহিত হয় না। তবে আমরা ব্যতিক্রম দেখেছি, রিট্রোভাইরাসের ক্ষেত্রে জেনেটিক তথ্য আরএনএ থেকে ডিএনএতে প্রবাহিত হতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ফলে। ক্রিকের প্রস্তাব অনুযায়ী জেনেটিক তথ্য প্রবাহকে 2টি ধাপে ভাগ করা হয়েছে: ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ উৎপাদন, এবং ট্রান্সলেশন, আরএনএ থেকে প্রোটিন উৎপাদন। ট্রান্সলেশনের অর্থ হলো কোনো কিছুকেই সরল বা বোধগম্য অবস্থায় রূপান্তর করা। ট্রান্সলেশন প্রক্রিয়ায় কিসের রূপান্তর ঘটে? এই প্রক্রিয়ায় মূলত এমআরএনএ অণুতে লুকায়িত কোডের রূপান্তর ঘটে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের অভ্যন্তরে যে এমআরএনএ তৈরি হয় তা মূলত ডিএনএ এর কপি। এটি পরে সাইটোপ্লাজমে চলে আসে এবং ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কোষীয় উপাদান। এই প্রক্রিয়ার প্রধান 4টি উপাদান হলো এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, রাইবোজোম এবং অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিক এনজাইম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে দেখি কিভাবে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ হতে প্রোটিনের শৃঙ্খল তৈরি হয়ে থাকে। প্রথমেই সূচনা পর্যায়। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সলেশন প্রক্রিয়ার মূল প্রক্রিয়ায় যাওয়ার পূর্বে আমরা একটু দেখে নেই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় উৎপন্ন এমআরএনএ এর 2 প্রান্ত কি। এমআরএনএ অণুর 5 প্রাইম প্রান্তে মিথাইল গ্রুপের একটি ক্যাপ যুক্ত থাকে। এই কারণে মূলত এই প্রান্তে রাইবোজোম যুক্ত হয়, কিন্তু 3 প্রাইম প্রান্তে অ্যাডেনিন যুক্ত নিউক্লিওটাইডের একটি ধারাবাহিক সজ্জা থাকে। এই অঞ্চলকে বলে পলি এ টেল অঞ্চল। এই অঞ্চলে কিন্তু রাইবোজোম যুক্ত হয় না, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ শুরু হবে এমআরএনএ এর 5 প্রাইম প্রান্ত দিয়ে, কারণ এই 5 প্রাইম প্রান্তে মিথাইল গ্রুপ যুক্ত আছে। এই প্রান্তে রাইবোজোম যুক্ত হয়ে প্রক্রিয়াটির সূচনা করবে। আমরা জানি রাইবোজোমের 2টি উপ একক থাকে, একটি ছোট উপ একক, একটি বড় উপ একক।
প্রোটিন সংশ্লেষণের শুরুতে অর্থাৎ এই ট্রান্সলেশন প্রক্রিয়ার শুরুতেই রাইবোজোমের ছোট উপ-এককটি এই mRNA এর 5 প্রাইম প্রান্তে স্টার্ট কোডন AUG এর সাথে যুক্ত হয়। স্টার্ট কোডন কি? যে কোডন প্রোটিন সিনথেসিসের সূচনা ঘটায় সেই কোডনকে বলে স্টার্ট কোডন। সেক্ষেত্রে স্টার্ট কোডন হচ্ছে AUG, যা মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে কোড করে। অর্থাৎ ট্রান্সলেশনের শুরুতেই mRNA এর 5 প্রাইম প্রান্তে এই সূচনা কোডনের সাথে রাইবোজোমের ছোট উপ-একক যুক্ত হবে। সূচনা পর্যায়। ট্রান্সলেশনের সূচনা পর্যায়ে রাইবোজোমের ছোট উপ-এককটি mRNA এর 5 প্রাইম প্রান্তে স্টার্ট কোডনের সাথে যুক্ত হয়। AUG হলো স্টার্ট কোডন, যা মিথিওনিন নামক অ্যামিনো অ্যাসিডকে কোড করে। অতঃপর রাইবোজোমের ছোট উপ-একক mRNA এর সূচনা কোডনের সাথে যুক্ত হওয়ার পরে মূলত এই AUG এর অ্যান্টিকোডন UAC বহনকারী tRNA মিথিওনিনকে বহন করে নিয়ে আসে এবং AUG এর সাথে যুক্ত হয়। এরপরে রাইবোজোমের বড় উপ-একক এসে যুক্ত হবে এবং সক্রিয় রাইবোজোম গঠিত হবে। রাইবোজোমের বড় উপ-এককের 3টি অঞ্চল থাকে, যথা A সাইট অ্যামাইনো অ্যাসিড সাইট, P সাইট পেপটাইডাইল সাইট এবং E সাইট এক্সিট সাইট। যখন AUG এর অ্যান্টিকোডনবাহী tRNA এই P সাইটে যুক্ত হয়, সর্বপ্রথমে প্রোটিন সংশ্লেষণের শুরুতেই AUG এর অ্যান্টিকোডনবাহী tRNA রাইবোজোমের P সাইটে সরাসরি চলে আসবে এবং AUG এর সাথে যুক্ত হবে। এই সময় কিন্তু P সাইটের পাশে যে A সাইটে বিদ্যমান জেনেটিক কোড, এই A সাইটে বিদ্যমান এই কোডন উন্মুক্ত রয়েছে, যেখানে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড বহনকারী tRNA এসে যুক্ত হবে। এটি হলো দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রথম অ্যামিনো অ্যাসিডটা আসছে এই কোডন অনুযায়ী, দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড কোনটা আসবে সেটাও নির্ধারণ করে দিচ্ছে এই কোডন। অর্থাৎ এই mRNA তে বিদ্যমান নাইট্রোজেনাস বেসগুলির যে সজ্জা, তার প্রতি 3টি বেস নির্ধারণ করে দিচ্ছে যে কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড আসলে আসবে। দীর্ঘায়িতকরণ পর্যায়। দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড বহনকারী tRNA এর অ্যান্টিকোডন, এই দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিড বহনকারী tRNA হচ্ছে এটি। এই দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড বহনকারী tRNA এর অ্যান্টিকোডন এই রাইবোজোমের A সাইটে উন্মুক্ত কোডনের সাথে যুক্ত হলো। এক্ষেত্রে রাইবোজোমের বড় উপ-একক দুইটা কাজ করে। একটি কাজ হচ্ছে এই P সাইটে বিদ্যমান tRNA এর সাথে যে অ্যামিনো অ্যাসিড যুক্ত আছে, এখান থেকে এই অ্যামিনো অ্যাসিডকে tRNA থেকে মুক্ত করবে। 2 নম্বর কাজ হলো এই মুক্ত অ্যামিনো অ্যাসিডের সাথে A সাইটে বিদ্যমান অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধনী সৃষ্টি করবে। পেপটাইড বন্ধনী কাকে বলে? একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের মধ্যে যে বন্ধনী দ্বারা যুক্ত হয় তাকেই বলে পেপটাইড বন্ধনী। এক্ষেত্রে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে এখন পেপটাইড বন্ধনী তৈরি হলো। এইভাবে করে P সাইটের অ্যামিনো অ্যাসিড সব সময় A সাইটের অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে এবং প্রোটিনের শৃঙ্খল দীর্ঘায়িত হতে থাকবে। সেক্ষেত্রে এই P সাইটের tRNA থেকে যতবার অ্যামিনো অ্যাসিড এই A সাইটের অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, ততবারই এই রাইবোজোম mRNA এর 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আর একটা কোডন সামনের দিকে এগিয়ে যাবে বা অগ্রসর হবে। ফলে
এই টিআরএনএ সহ রাইবোজোমের সাইটের পরিবর্তন ঘটবে। যেমন টিআরএনএ, এই টিআরএনএ সহ এ সাইট চলে আসবে পি সাইটে, পি সাইট চলে আসবে ই সাইটে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলোকেশন। সম্পূর্ণ প্রক্রিয়াটি মূলত ইলংগেশন ফ্যাক্টর দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। পলিপেপটাইড শৃঙ্খল গঠনের জন্য অ্যামিনো অ্যাসিড প্রদান করে এই খালি টিআরএনএ কিন্তু পি সাইট হতে ই সাইটে অবস্থান করবে এবং পরে রাইবোজোম ত্যাগ করে সাইটোপ্লাজমে চলে যাবে এবং পুনরায় আবার নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে আবার রাইবোজোমের এ সাইটে কিন্তু ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত রাইবোজোমের এ সাইট এমআরএনএর স্টপ কোডন ইউএএ, ইউএজি এবং ইউজিএ এই তিনটি কোডনের কোনো একটি সংকেতের কাছে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত মূলত রাইবোজোম এই এমআরএনএ তে বিদ্যমান যেটি কোডের তথ্য অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডগুলোকে সংযুক্ত করতে থাকবে। অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে পেপটাইড বন্ধনী যুক্ত হয়ে প্রোটিনের শৃঙ্খল দীর্ঘায়িত হতে থাকবে। প্রোটিন সংশ্লেষণের সমাপ্তিকরণ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে রাইবোজোমটি এই এমআরএনএ সূত্রের 5 প্রাইম প্রান্তের AUG নামক সূচনা কোডন হতে প্রোটিন সংশ্লেষণ শুরু করেছিল, সেই রাইবোজোমটি এখন প্রোটিনের শৃঙ্খল দীর্ঘায়িত করে এমআরএনএর 3 প্রাইম প্রান্তে অবস্থান করছে। যখন এই রাইবোজোমের এ সাইটে স্টপ কোডন ইউএএ, ইউএজি, ইউজিএ এই তিনটি কোডনের যে কোনো একটি কোড অবস্থান করবে তখনই কিন্তু প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি ঘটবে। কারণ এ সাইটটি যখনই স্টপ কোডনে পৌঁছায় তখনই কিন্তু মূলত রিলিজিং ফ্যাক্টরের সহায়তায় এই প্রোটিনের শৃঙ্খলের সাথে অ্যামাইনো অ্যাসিড, নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত না হয়ে পানির অণু যুক্ত হয়। ফলে এই নতুন উৎপন্ন পলিপেপটাইড শৃঙ্খলটি কিন্তু রাইবোজোম থেকে পৃথক হয়ে পড়ে এবং একই সময়ে রাইবোজোমের উপ একক দুটিও কিন্তু এমআরএনএ হতে বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এখন আর প্রোটিনের শৃঙ্খল দীর্ঘায়িত হতে পারবে না। এটাতেই এর মাধ্যমে কিন্তু মূলত প্রোটিন সিনথেসিস প্রক্রিয়ার সমাপ্তি ঘটছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখলে কিভাবে রাইবোজোম এমআরএনএ তে বিদ্যমান কোডনের সজ্জা অনুযায়ী নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডগুলিকে যুক্ত করে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিনের শৃঙ্খল তৈরি করলো। এটি প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মূলত ডিএনএর তথ্য অনুযায়ী এই রাইবোজোম এবং বিভিন্ন প্রকার আরএনএ সহায়তায় এমআরএনএ, টিআরএনএ এদের সহায়তায় প্রোটিনের শৃঙ্খল উৎপন্ন হয়েছে। এমআরএনএ হলো ডিএনএ অণুর একটি অংশের হুবহু কপি বা প্রতিচ্ছবি। এমআরএনএ দ্বারাই সরাসরি নির্ধারিত হয় প্রোটিন অণুতে কতগুলি অ্যামিনো অ্যাসিড থাকবে, অ্যামিনো অ্যাসিডগুলি কিভাবে সজ্জিত হবে। তাই আমরা বলতে পারি প্রোটিন অণুতে অ্যামিনো অ্যাসিড অণুর সংখ্যা এবং ক্রম ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবে কোষের সাইটোপ্লাজমে জিন বা ডিএনএ নির্দেশে রাইবোজোমের সহায়তায় প্রোটিন তৈরি হয়ে থাকে।